হ্যালো বন্ধুরা, এমসিসির সায়েন্স ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো বলে বলো। গরম তো খুব পড়েছে, তাই না? এই গরমে কেমন আছো জিজ্ঞাসা করাটাও কেমন একটা লাগে, তবুও জিজ্ঞাসা করতে হয়। আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আজকের টপিক, আমার আগের টপিকেই আমরা আছি এখনো। আজকে আশা করি চ্যাপ্টারটা শেষ হবে। সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, তাই তো? আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে ভর, ত্রুটি এবং বন্ধন শক্তি। তো ওই পরের থেকেই আমরা শুরু করব। সেটা যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি। আমরা বাংলায় একটা রচনা খুব পড়ি, সেটা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ বা অভিশাপ। এবং সেটা সম্পূর্ণ নির্ভর করে যে বিজ্ঞানটাকে আমরা কীভাবে ব্যবহার করছি, কীভাবে নিচ্ছি, তাই না? তো সেই রেস্টেই বলছি যে এই পরমাণু নিউক্লিয়াস নিয়ে যে গবেষণা, সেটা নিয়ে আমরা বিপুল শক্তির সম্ভার পেয়েছি। তবে সেটা কখনো সেটা আশীর্বাদ, বিজ্ঞানের আশীর্বাদ রূপে পেতে চেয়েছিলাম এবং তার আশীর্বাদ রূপে পেয়েওছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা অভিশাপ হয়ে নেমে দাঁড়িয়েছে আমাদের কাছে। যাই হোক, আমরা আর ডিটেলসে যাচ্ছি না, আমরা আমাদের টপিকে চলে আসছি সরাসরি। আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে আমরা কী বলতে চাইছি, অর্থাৎ নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন হচ্ছে আমাদের আজকের টপিক। নিউক্লিয় বিভাজনটা কি, প্রথমে সেটা শুরু করছি। বিভাজন, বিভাজন কথার মানে আমরা বুঝতে পারছি যে একটা ভেঙে দেওয়া, অর্থাৎ কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু বিভাজিত হয়ে বা ভেঙে গিয়ে হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে এবং সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে শক্তি আমরা পাব। যেমন যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটাই আমরা করছি, ইউরেনিয়াম। ইউরেনিয়াম কত নম্বর মৌল আমরা জানি? 92তম মৌল। এখানে আমরা ইউরেনিয়ামের যে আইসোটোপটা ব্যবহার করছি, নিচ্ছি, সেটা হচ্ছে 235 ভর সংখ্যা বিশিষ্ট। এর সঙ্গে যদি একটা নিউট্রন কণা যুক্ত করা হয়, তাহলে দুটো হালকা মৌলের নিউক্লিয়াস উৎপন্ন হবে। একটা হচ্ছে Kr ক্রোমিয়াম, যার 141 আর পরমাণু ক্রমাঙ্ক 56, এবং আরেকটা তৈরি হবে Ba বেরিয়াম, এর ভর সংখ্যা 92 এবং পরমাণু ক্রমাঙ্ক 36। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে 3খানা নিউট্রন তৈরি হবে এবং প্রতিটি বিক্রিয়ার জন্য তৈরি হবে 200.6 মেগা ইলেকট্রোভোল্ট। মেগা ইলেকট্রোভোল্ট 200.6। একটা বিক্রিয়ায় এতটা শক্তি উৎপন্ন হচ্ছে। খেয়াল করো, এখানে এই বিক্রিয়ার শেষে আমার লাস্ট কি তৈরি হচ্ছে? 3খানা নিউট্রন তৈরি হচ্ছে। আর আমরা জানি একটা ইউরেনিয়াম ভাঙলে একটা নিউট্রন লাগে, সুতরাং এই 3টে নিউট্রন কণা আরো 3টে ইউরেনিয়ামকে ভাঙতে পারবে। এই 3টে ইউরেনিয়ামকে যখন ভাঙবে 3জন, প্রতি ক্ষেত্রে আবার 3টে করে নিউট্রন তৈরি হবে। অর্থাৎ প্রথমে 1টে থেকে 3টে, 3টে থেকে 9টা, 9টা থেকে 27টা, 27টা থেকে 81টা, গুণোত্তর প্রগতিতে এইভাবে বৃদ্ধি পেতে থাকে। এবং প্রত্যেকে কি, প্রত্যেকটা নিউট্রন কণা কি এক একটা ইউরেনিয়ামকে ভাঙবে, তাই তো? এবং এই প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা সিঙ্গেল বিক্রিয়ার জন্য আমরা কতটা করে শক্তি পাচ্ছি? আমরা 200.6 বা 200.6 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে যখন হিউজ পরিমাণ, প্রচুর পরিমাণ বিক্রিয়া একসঙ্গে যখন হচ্ছে, তখন তত গুণ, যতগুলো বিক্রিয়া আছে তত গুণ কত? 200.6 মেগা ইলেকট্রোভোল্ট। একটা ব্যাপক শক্তি, যা কল্পনাতীত, এত শক্তি উৎপন্ন হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াস বিক্রিয়া থেকে। এবার এই বিক্রিয়াটা হচ্ছে কোথায়? এই যে বিক্রিয়া, তার কি দাঁড়ালো পরে?
তিনটে থেকে ছটা, নটা থেকে 27টা এই যে বিক্রিয়া পরপর হচ্ছে, এটাকে আমরা বলছি শৃঙ্খল বিক্রিয়া। ঠিক আছে, এটাকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া। এবার এই বিক্রিয়াটা ব্যবহারিক প্রয়োগ কি? এটা ব্যবহার করা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আমরা সবাই জানি নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি, যেখানে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হচ্ছে, তাই তো? এই পারমাণবিক বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে সেখানে আমাদের এটা ব্যবহার করা হচ্ছে, যেখানে ইউরেনিয়াম ব্যবহার করা হচ্ছে এবং ওর মধ্যে একটা নিউট্রন কণা চালনা করা হচ্ছে। ফলে এই বিক্রিয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে শক্তি আমরা লাভ করতে পারছি। উল্লেখ্য, এটা হচ্ছে আমাদের ভালো দিক, তবে এর একটা খারাপ দিকও তৈরি হয়েছে। কি? সেটা হচ্ছে পরমাণু বোমা, তাই তো? আর পরমাণু বোমার কথা মনে পড়লে মনে পড়ে কোন জায়গার কথা? জাপানে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সময় আমেরিকা জাপানের উপর মহাবিস্ফোরণ করেছিলেন। কি? লিটল বয় আর ফ্যাট ম্যান, অর্থাৎ হিরোশিমা ও নাগাসাকিতে দুটো পরমাণু বোমা ফেলেছিল। সেখানে কিন্তু এই থিওরিকে কাজে লাগানো হয়েছিল। যদিও সেখানে প্রথমটা ইউরেনিয়াম ব্যবহার করা হলেও দ্বিতীয় পরমাণু বোমাটাতে কিন্তু ইউরেনিয়ামকে ব্যবহার করা হয়নি, পোলোনিয়াম ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, যাই হোক, যেটাই ব্যবহার করা হোক, থিওরি এটাই। তাহলে আমাদের যদি ব্যবহারিক প্রয়োগ আছে, তাহলে কি করবো? এক হচ্ছে পারমাণবিক চুল্লি, উপকারী ভূমিকা, মানে উপকারী ক্ষেত্রে। আর খারাপ দিক যদি বলে তাহলে হচ্ছে পারমাণবিক চুল্লি হচ্ছে উপকারী দিকে, আর পরমাণু বোমাটা হচ্ছে খারাপ দিকটাই। এবার ভালো দিক বলছি পারমাণবিক চুল্লি, তবুও অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। তার দুটো উদাহরণ তোমাদের বই দেওয়া আছে, দেখে নেবে। একটা হচ্ছে ইউক্রেনে, ওটা সম্ভবত 1986 সালে ইউক্রেনে হয়েছিল। তোমার চেরনোবিলে একটা ঘটনা ঘটেছিল। আবার জাপানে একটা হয়েছিল 2011 সালে, খুব রিসেন্ট। সেটাও হচ্ছে তোমার জাপানের সম্ভবত আমার জায়গাটার নাম মনে পড়ছে না এর মধ্যে। এখানে কিন্তু এই পারমাণবিক চুল্লি দুর্ঘটনা ঘটেছিল। এখানে তোমার পারমাণবিক চুল্লিতে আরেকটা শর্ট কোশ্চেন করতে হবে। সেটা হচ্ছে যে পাত্রটা, অর্থাৎ যে পারমাণবিক চুল্লি, যেটা এই চুল্লির মধ্যে নিয়ন্ত্রণ করার জন্য মডারেটর হিসাবে একটা ব্যবহার করা হয় একটা জিনিস, সেটাকে বলা হচ্ছে D2O। D2O অর্থাৎ ভারী জল। ঠিক আছে, ভারী জলকে ব্যবহার করা হচ্ছে কি হিসাবে? মডারেটর হিসাবে, অর্থাৎ মডারেট করছে পারমাণবিক চুল্লিটাকে, নিয়ন্ত্রণ করছে এই রাসায়নিক বিক্রিয়াগুলো। তাহলে বলতে পারে পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? বলতে হবে কি? D2O বা ভারী জল। ভারী জলটা কে? অর্থাৎ হাইড্রোজেনের দ্বিতীয় আইসোটোপ, যেটা ডয়টোরিয়াম আইসোটোপ নিয়ে যদি যে জল তৈরি হয় তাকে বলা হচ্ছে ভারী জল বা D2O। ওকে, এটা গেল নিউক্লিয় বিভাজন। এখানে আরেকটা কথা, নিউক্লিয় বিভাজনে এত শক্তি উৎপন্ন হচ্ছে বলে কিভাবে উৎপন্ন হচ্ছে? অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা ঘটার আগে কি হচ্ছে, মানে ঘটার ক্ষেত্রে কি হচ্ছে, যেটা তৈরি হয়েছে, বিক্রিয়া করছে কারা? একটা ইউরেনিয়াম আর একটা নিউট্রন, এদের দুজনের মিলিত ভর রয়েছে। এই যে মিলিত ভর আর এদের দুজনের যে মিলিত ভর, এটা একটা ভর আছে, এটা একটা ভর আছে। এদের মিলিত ভরটা এদের মিলিত ভরের তুলনায় কিছুটা কম হয়। ফলে এই যে বলের পার্থক্য, এই পার্থক্যটাই কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওই যে আপেক্ষিকতা তত্ত্বে আইনস্টাইন যেটা বলে গেছেন, ভর শক্তির রূপান্তর, যেটা আমরা আগের দিন পড়েছি। তাহলে এই যে ভর ত্রুটি হচ্ছে, এই ভর ত্রুটি জনিত কারণে যে শক্তি আমরা পাচ্ছি, সেইটাই হিউজ পরিমাণ শক্তি তৈরি হচ্ছে এই রূপে। ঠিক আছে, এবার আমরা আসছি নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনে কি করব? আমরা দেখব নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে আসছে দুটো হাইড্রোজেন, অর্থাৎ এক্ষেত্রে সংযোজন মানে যুক্ত হওয়া, অর্থাৎ দুটো হালকা পরমাণু নিউক্লিয়াস যদি পরস্পর যুক্ত হয় তাহলে একটা ভারী নিউক্লিয়াস তৈরি হবে। দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত একটা ভারী নিউক্লিয়াস যখন তৈরি হবে, তখনও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে। তাহলে এখানে ভারী নিউক্লিয়াসকে যুক্ত করে শক্তি উৎপন্ন করছে, তাই এটাকে বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন। দুটো ভারী নিউক্লিয়াস কে কে এখানে ধরা হচ্ছে?
হাইড্রোজেনের দ্বিতীয় আইসোটোপ অর্থাৎ ডয়টোরিয়াম। দুখানা ডয়টোরিয়াম পরমাণু যখন যুক্ত হয়ে তৈরি করবে একটা হিলিয়াম He, উপরে ভর সংখ্যা তখন 3, 4 নয় কিন্তু 3, সঙ্গে তৈরি হবে একটা নিউট্রন কণা। ওকে, এবার এক্ষেত্রে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে? 3.27 মেগা ইলেকট্রোভোল্ট। 3.27 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে এখানে কি ব্যবহার করছে? আমরা যেটা বললাম যে ডয়টোরিয়াম আইসোটোপ দুখানা, সেটা যোগ করে কি হচ্ছে? একটা হিলিয়াম আবার একটা নিউট্রন কণা। ঠিক আছে, এবার এক্ষেত্রে কেন শক্তি উৎপন্ন হচ্ছে? ওই সেম প্রসেস। এদের যে মিলিত ভরটার তুলনায় এদের মিলিত ভর অভিহিত কি হবে? কম হবে। তাহলে এই যে ভর ত্রুটি, এদের তুলনায় এদের সমষ্টির তুলনায় সমষ্টি কম হচ্ছে, এই যে ভর ত্রুটি সেটাই শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং সেটাই কত? এত, এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে। এখন তাহলে সংযোজন করলেও কি হিউজ একটা শক্তি উৎপন্ন হচ্ছে, তাই তো? এটার ব্যবহারিক প্রয়োগ কি? এটা দেখা যাচ্ছে কোথায়? হাইড্রোজেন বোমাতে। হাইড্রোজেন বোমাতে এই প্রক্রিয়াটা দেখা যাচ্ছে, এই থিওরি কাজে লাগানো হচ্ছে। আর একটা যেটা কি, আমাদের সকল শক্তির উৎস কি? আমাদের সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্যে আমরা জানি অনবরত বিস্ফোরণ ঘটে চলেছে, অনবরত বিক্রিয়া ঘটে চলেছে। সেখানে যে অনবরত বিক্রিয়া ঘটছে সেখানে সব হাইড্রোজেনের প্রচুর পরিমাণে হাইড্রোজেন রয়েছে সেখানে, সে হাইড্রোজেন জ্বালানি হিসেবে কাজ করছে এবং হাইড্রোজেন পরমাণুগুলোই এই সংযোজন ঘটছে, উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এই নিউক্লিয় সংযোজন ঘটছে কোথায়? সূর্যে। তাই ওখান থেকে প্রচুর পরিমাণে শক্তি আমরা পেয়ে থাকি। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন উদাহরণ কথা হচ্ছে সূর্যে এর যে বিস্ফোরণ বিক্রিয়াগুলি আর হাইড্রোজেন বোমাতে। এখন কথা হচ্ছে এই যে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজনে কি হয়েছিল? নিউট্রন দিয়ে দিয়েছিলাম, ভেঙে গিয়েছিল, ঠিক আছে। সংযোজন কি অত সহজে করা যাবে না। আমরা কি জানি? কোনো কিছু গড়তে গেলে খুব শক্তি লাগে, কাছাকাছি আনতে গেলে শক্তি লাগবে, চুম্বকের যেমন সমমেরু, কাছাকাছি আনতে গেলে প্রচুর শক্তি লাগে। তাহলে কোনো কিছু তৈরি করতে গেলে যেমন শক্তি লাগে, আর তারা সেটা কি করেন না, মানে ওই ভেঙে নিতে হয়, ভেঙে নিয়ে তবে কোনো কিছু গড়তে হয়। কেন এত কথা বলছি? তাহলে সংযোজন অর্থাৎ গড়তে গেলে, সংযোগ করতে গেলে আগে কী করতে হবে? ভাঙতে হবে। কাকে? কেন? মনে রাখা সুবিধার্থে বলি। অর্থাৎ সংযোজন করতে গেলে আমার কী করবে? প্রচুর পরিমাণে শক্তি লাগবে। এই দুটোকে এক জায়গায় আনতে গেলে শক্তির দরকার, কিন্তু এই শক্তি কি প্রকৃতিতে নেই। তাহলে এই শক্তি সাপ্লাই কে করবে? ওই বিভাজন প্রক্রিয়া করবে। কারণ বিভাজনে অনেকটা শক্তি আমরা পেয়েছিলাম 200.6 মেগা ইলেকট্রোভোল্ট প্রতিটা বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে যে উৎপন্ন হবে সেই শক্তিকে কাজে লাগিয়ে এই দুজনকে কাছে আনা হবে এবং কাছে আনার ফলে আমরা একটা শক্তি পাবো। এবার তুমি মনে করতে পারো, যখন শক্তি আমি নিউক্লিয় বিভাজনেই পেয়ে যাচ্ছি, তাহলে নিউক্লিয় সংযোজন আমার শক্তি ব্যয় করার কি দরকার, তাই না? তাহলে তার জন্য আমি কেন দরকার, তার কথা উত্তর হচ্ছে যে শক্তি মানে অল্প কিছু শক্তি ব্যয় করে যদি আমরা ব্যাপক শক্তি পেতে পারি, তাহলে সেই শক্তি ব্যয় করা যায় না? অবশ্যই যায়। কিরকম? যদি একটা নিউট্রন বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে একটা নিউট্রন ভেঙে যে শক্তি পাচ্ছি, আর এই দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে যে শক্তি পাচ্ছি, তা কিভাবে আছে? এই একটা না, সরি একটু ভুল বললাম, 1 গ্রাম ইউরেনিয়াম বিভাজনের ফলে যে পরিমাণ শক্তি পায় তার তুলনায় 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজনে ডয়টোরিয়ামকে সংযোজন করলে সংযোজন বিক্রিয়ায় কতটা হবে? এর তুলনায় এর শক্তি 7.3 গুণ বেশি। কথাটা বলতে পারলাম? অর্থাৎ 1 গ্রাম ইউরেনিয়াম বিভাজনে যে পরিমাণ শক্তি হয় তার তুলনায় 7.3 গুণ বেশি শক্তি পাওয়া যাবে 1 গ্রাম হাইড্রোজেন বিভাজনের সংযোজনের ক্ষেত্রে। তাহলে এই হিউজ শক্তি পেতে গেলে আমাকে কিছু শক্তি ব্যয় করতেই হবে।
তাই বলা হয় নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটে বা ঘটানো হয়। ঠিক আছে, যদি বলা হয় যে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ব্যাখ্যা করো, বিভাজন ঘটানো হয় ব্যাখ্যা করো, তাহলে কি উত্তর লিখব? যে আমরা জানি নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, আবার নিউক্লিয় বিভাজনেও শক্তি উৎপন্ন হয়, কিন্তু নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে শক্তির দরকার, সেই শক্তি প্রকৃতিতে পাওয়া যায় না, নিউক্লিয় বিভাজনে সেই শক্তি আমাদের পেতে হয়। তাই নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য যে শক্তি দরকার সেটা নিউক্লিয় বিভাজন থেকে পাবো। এই কারণে বলা হয় প্রথমে নিউক্লিয় বিভাজন ঘটানো হবে, তারপর নিউক্লিয় সংযোজন করবে। বুঝতে পেরেছ? তাহলে এই ছিল আমাদের টোটাল পরমাণু নিউক্লিয়ার চ্যাপ্টারের বিষয়বস্তু। আমরা বিগত কয়েকটা ক্লাস ধরে আমরা এটাই আলোচনা করলাম। আশা করি তোমাদের সবার এই চ্যাপ্টারের যে ডাউটগুলো ছিল ক্লিয়ার করতে পেরেছি। তোমরা বারবার দেখো চ্যাপ্টার আমাদের ক্লাসটা। যদি কোনো রকম কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো, তোমাদের সলভ করার চেষ্টা করবো, রিপিটেশন করবো। আরেকটা যেটা বিশেষ কথা সেটা হচ্ছে, আমি যেহেতু চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল, এখান থেকে কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি এখান থেকে যেটা পরীক্ষা রিলেটেড যে ধরনের কোশ্চেন আসে সেগুলো আমি কোশ্চেন দিয়ে দেবো। তোমরা প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে এবং তার উত্তর রেডি করবে। আমাকে সাবমিটও করতে হয়, এখানে দিতে পারো, বা কোনো উত্তর যদি তোমাদের ডাউট থাকে আমাকে জানাবে, আমি তার উত্তরটা রেডি করে দেবো। ওকে, তাহলে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে। ওকে, টাটা।